আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে মাস্টার ক্লাস শুরু হয়েছিল, মাস্টার ক্লাস 2 বাংলা, আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি ইউনিটে 23-24 সেশনে কোন প্রশ্নগুলো এসেছিল, কোন টপিক থেকে এসেছিল, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি যে 24-25 সেশনে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কোন বিষয়গুলো আমাদের গুচ্ছের জন্য ভালো করে পড়তে হবে। তো আজকে ক্লাসে আমরা এটা দেখবো। আশা করি এই বিষয়গুলো দেখলে তোমার গুচ্ছ প্রস্তুতি অনেকটাই সুন্দর হবে আর কি। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে, এ দেশের বুকে 18 অশোক নেমে, এই পংক্তিতে 18 শব্দটির আলংকারিক অর্থ কি? আগে আমরা টপিকটা বোঝার চেষ্টা করি। যদি টপিকের কথা আমরা চিন্তা করি, প্রশ্নটা এসেছে কি থেকে? আমাদের পদ্য থেকে। কি থেকে? পদ্য থেকে। তো পদ্যের কোন অংশে আসলে এই বিষয়টার আলোচনা আছে? কোথায়? আমরা যখন পাঠ পরিচিতি পড়ব, পাঠ পরিচিতি, সেখানেও এই কথা বলা আছে, পাশাপাশি শব্দ অর্থ দুই জায়গায় কিন্তু আসলে এই 18 অশোক নেমে এই কথাটার আলোচনা দেওয়া আছে। তো এখানে 18টা কি সংখ্যা ছিল, বয়স ছিল, তারুণ্য ছিল, নাকি জরা ছিল? কোনটা ছিল? 18টা কি ছিল? তারুণ্য। 18 কি ছিল? তারুণ্য। তারুণ্যের জয়গান গিয়েছেন। তা 18 বছর বয়সের তরুণরা যেমন তারুণ্য শক্তি নিয়ে এগিয়ে আসে সব কিছুতে, কবি চেয়েছেন যে সকল বয়সের মানুষের মধ্যে যেন এই তারুণ্যটা বিরাজ করে। তো আমরা একটু আসলে 18 বছর বয়স কবিতা সম্পর্কে একটু দেখি, কেননা আমরা যখন বিগত সালের প্রশ্ন সলভ করেছিলাম সেখানেও কিন্তু 18 বছর বয়স থেকে প্রশ্ন এসেছিল। তো সেই হিসাবে 18 বছর বয়স আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। কত খ্রিস্টাব্দে? 1948। কোন কাব্যগ্রন্থ? তার প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। এই তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে বিগত সময়ে। এখন বেশ কিছু শব্দ অর্থ আমরা দেখার চেষ্টা করব, যে শব্দ অর্থগুলোর অর্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে অর্থ টাইপের প্রশ্ন এসেছে, এই টাইপের প্রশ্ন আরও আসা সম্ভব। কোনগুলো থেকে সেগুলো দেখি। দেখো, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখার, এটা দ্বারা কি বোঝানো হয়েছিল? অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সে মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়া হয় গভীর। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই মন্ত্রণা বলতে কি বোঝানো হয়েছে? ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে এ বয়সের তরুণেরা। এখন আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু দেখি, কেননা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়েছে, হিসাবে আমরা একটু দেখতে পারি। দেখো, সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস ছিল কোথায়? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম ছিল সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ও বিপ্লব ও মুক্তির আকাঙ্ক্ষা জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে কি 18 বছর বয়স। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনার মধ্যে মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গে সঙ্গে পক্ষে কি আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এই আকাল থেকেও কিন্তু একবার প্রশ্ন এসেছে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের কি থেকে? পদ্য থেকে। কোন পদ্য? ফেব্রুয়ারি 1969। তো পদ্যের কোন অংশ? আমরা যদি শব্দ অর্থ ভালো করে পড়ি, শব্দ অর্থ আমরা আগের ক্লাসেও দেখেছি যে শব্দ অর্থ থেকে প্রশ্ন আসছে, শব্দটার ব্যাখ্যা থেকে। এই প্রশ্নটাও কিন্তু শব্দটার ব্যাখ্যা আমরা পাবো। তো অবিনাশী বর্ণমালা, অর্থাৎ যাকে বিনাশ করা যাচ্ছে না, অবিনাশী বর্ণমালা কি ছিল? নক্ষত্র, কৃষ্ণচূড়া, পূর্ব বাংলা, মানবিক বাগান। দেখো, প্রশ্নে বলেছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? একদম কবিতার লাইন এটা। এটা যদি আমরা শব্দার্থ বলি, শব্দার্থ তো ব্যাখ্যা দেওয়া আছে, বাট কবিতার লাইন কিন্তু এখানে, যে কবিতার চরণে কিন্তু এটা আছে। কবিতার চরণে অবিনাশী বর্ণমালা কি বলা হয়েছে? ডিরেক্ট কিন্তু কবিতা লাইনে বলা হয়েছে কি? নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা। তাহলে উত্তর কি হচ্ছে? নক্ষত্র। নক্ষত্র। দেখো, আমরা সেখানে যাব। ফেব্রুয়ারি 1969 কবিতা নিয়ে আমরা একটু কথা বলি। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।
কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। গদ্যছন্দ্র ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এখানে মানবিক বাগান বলতে বোঝানো হয়েছিল মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। কমল বন বলতে বোঝানো হয়েছিল পদ্মবন। কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন। সেই ফুল আমাদেরই প্রাণ, ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এখন কবিতার সেই অংশে যাব যেখানে আমরা আসলে এই টাইপের প্রশ্নগুলো থাকে। অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু চরণ আছে, যে চরণগুলো আমাদের মুখস্থ করতে হবে। চরণগুলো থেকে প্রশ্ন আসবে। প্রথম দেখো, বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে। তাহলে কার রাজপথে নামার কথা বলা হয়েছিল? সালামের। শূন্য তলে ফ্ল্যাগ, তাহলে শূন্য ফ্ল্যাগ তুলতেছে কে? সালাম। বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে, তো ঘাতকের থাবার সামনে বুক পাচ্ছে কে? বরকত। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তরুণ শ্যামল পূর্ব বাংলা, কার মুখের কথা বলা হয়েছে? সালামের। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে ধরে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে অবিরত অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে। এই যে প্রশ্নটা আমাদের ছিল, কবি অবিরত অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কিসের সঙ্গে? নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন। অবিনাশী মানে কি? যাকে বিনাশ করা যায় না। বাংলা ভাষাকে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল বিনাশ করতে, বাট তারা কিন্তু পারে নাই। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এটা একবার প্রশ্ন এসেছে যে বরকত গাঢ় উচ্চারণে কি বলে? সে বলে কি? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকা। হরিত শব্দের অর্থ কি? সবুজ। তার সবুজে শ্যামলে শস্যে ভরা আমাদের বাংলাদেশ, এজন্যকে সবুজ উপত্যকা বলা হয়েছে। সেই ফুল আমাদেরই প্রাণ। এই সেই ফুল বলতে কিন্তু বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। সেই ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষা। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়ায়। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম এবং নমস্কার জানিয়েছেন? প্রশ্নটা কি থেকে নেওয়া হয়েছে? আমাদের গদ্য থেকে নেওয়া হয়েছে। গদ্য থেকে। কোন গদ্য? আমার পথ। তো আমার পথে আসলে কাজী নজরুল ইসলাম কাকে সালাম বা নমস্কার জানিয়েছিল? প্রবীণদেরকে, স্রষ্টাকে, নিয়তিকে না সত্যকে? কাকে সালাম জানিয়েছিল? তার সত্যকে, আপন সত্যকে। কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকেই নেওয়া হয়েছিল কি? আমার পথ। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। কর্ণধার, এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ অর্থ আছে যেগুলো পরীক্ষায় আসার উপযোগী, আমরা একটু দেখি। দেখো, প্রথম হচ্ছে কর্ণধার। নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। কুর্নিশ, অভিবাদন বা সম্মান জানানো। অভিশাপ রথের সারথি। এই অভিশাপ রথের সারথির ব্যাখ্যাটা দেখো, সমাজের নিয়ম পাল্টাতে গেলে বা বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়, এ কথা জেনেও নজরুল তার বিশ্বাসে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন, নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আচরণে। মেকি শব্দের অর্থ মিথ্যা বা কপট। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? পদ্য থেকে। তো পদ্মের আমরা যদি শব্দ অর্থ পড়ি, শব্দ অর্থে কিন্তু এটা পাবো বাঁকা জল। তো বাঁকা জল দ্বারা কি বোঝানো হয়েছিল? জীবন প্রবাহ, অনন্ত কালস্রোত, তির্যক জলরাশি, নদীর স্রোত। একদম ডিরেক্ট বলাই আছে কিন্তু কবিতার। এই যে বাঁকা জলে কি? অনন্ত কালস্রোত। বাঁকা জল বলতে বোঝানো হয়েছে অনন্ত কালস্রোত। সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থেরই নাম কবিতা। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দ রচিত। কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ? 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যাখ্যার অংশ আমাদের দেখতে হবে, শব্দ অর্থ এখানে আমরা যুক্ত করেছি। প্রথম দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। কি টাইপের প্রশ্ন আসতে পারে এখানে? যে প্রশ্নে বলতে পারে যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে কোন চরণ দ্বারা, দিয়ে এই চরণগুলো দিয়ে দিতে পারে। তো বিদেশ এখানে কি? চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। বারেক শব্দের অর্থ কি? একবার। চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। আমার সোনার ধান, কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। আর আছে আর নাই দিয়েছি ভরে, ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপে চিরায়ত শিল্প লোকে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অন্তর্গত? এটা তো আমাদের এখন সিলেবাসে নাই, আগের সিলেবাসে ছিল এটা। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে যে একটা চরণ দিয়ে আমাদের বলতে পারে যে কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা কি প্রশ্ন? গদ্য থেকে। তো গদ্যের লাইনগুলো আমাদের তাহলে ভালো করে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতো। তো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা বলা ছিল কোথায়? 52 দিনগুলোতে। 52 দিনগুলো। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দান করেছেন? প্রশ্নটা কি? পদ্য থেকে।
আমরা বিগত যে ক্লাসটা করেছিলাম ওখানে কিন্তু গদ্যপদ্য থেকে খুব বেশি প্রশ্ন ছিল না, বাট 22-23 সেশনের প্রশ্নে কিন্তু আসলে গদ্যপদ্য থেকে প্রায় প্রশ্ন কিন্তু আমরা গদ্যপদ্যই দেখলাম। এখনও কিন্তু ব্যাকরণের কোনো প্রশ্ন আমাদের আসলে সামনে আসে নাই। তো প্রতিদান কবিতায় বিষে ভরা বান পেয়ে কবি কি দান করেছেন? ফুল মালঞ্চ, শ্রাবণের ধারা, কান্না ভরা প্রাণ, কি হয়েছে? বুক ভরা গান। যে কবিকে কি বিষে ভরা বান দেয়, কবিতাকে কি করেন? বুক ভরা গান দেন। কবিতার বেশ কিছু লাইন আমরা এখানে অ্যাড করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদান কবিতাটা নেওয়া হয়েছে বালুচর কাব্যগ্রন্থ থেকে। এ কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখো। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, এই বিষে ভরা বান মানে কটু কথারকে আসলে ইঙ্গিত করা হচ্ছে। আমি তারে দিই বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম তার। কাটা অর্থাৎ কবিকে ব্যথা দিচ্ছে, কবি তার প্রতি ভালোবাসা বা সহানুভূতি প্রকাশ করছে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে, অর্থাৎ কবিকে যে পর করছে কবিতাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছে। যে মোর বুকে জেবা, জেবা শব্দের অর্থ যিনি, যিনি কবর বেঁধেছে, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। পরবর্তী প্রশ্ন, ফরিদপুরে কত সালে নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অরকার ইনচার্জ ছিলেন? এই প্রশ্নটা পদ্য থেকে, যদিও এটা এখন তোমাদের সিলেবাসে নেই, তো এটা উত্তর হবে হচ্ছে 1946 সালে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে কি গদ্য থেকে, এটা পদ্য লিখে ফেলেছে, এটা গদ্য থেকে। কি থেকে? গদ্য। দেখো তো এটা অপরিচিতা কম বেশি সবাই পড়েছো, এই কল্যাণীর মাতৃআজ্ঞা, অনুপমের মাতৃআজ্ঞা, এই জিনিসটা সবাই খুবই ভালোভাবেই পারো। তো আমরা দেখেছিলাম কি কল্যাণী ছিল কি গল্পের নায়িকা চরিত্র। তো এখানে কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছিল? মায়ের আদেশ, মায়ের ইচ্ছা, মায়ের সম্মতি, মাতৃভূমির। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে বোঝানো হয়েছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা। তো অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা দেখবো, কারণ আমরা আশাবাদী যে অপরিচিতা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো তথ্যগুলো একবার আমরা একটু দেখি। দেখো, অনুপমের বাবা উকিল ছিল, এটা আমরা সবাই জানি। ছুটিতে হরিশ এসেছে কলকাতায়। হরিশ ছিল অনুপমের বন্ধু, যে আসর জমাইতে অদ্বিতীয় ছিল। মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার হলো। ভার কেন হলো? কারণ তৎকালীন সময় বাল্যবিবাহের প্রচলন ছিল, আর 15 বছর বয়স মানে আসলে একটু বেশিই বয়স মনে হয়েছিল তার কাছে। সেজন্য সে ভেবেছিল হয়তো মেয়ের কোনো সমস্যা আছে, এজন্য বিয়ে হচ্ছে না। বিশেষ কাজে মামা একবার কোন পর্যন্ত গিয়েছিল? কন্যগর পর্যন্ত। শম্ভুনাথের চেহারা চোখে পড়ার মতো। শম্ভুনাথকে অনেক সুদর্শন পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এই গল্পে। শম্ভুনাথ বাবুর শীতহাস্য বন্ধুটি পেশায় উকিল ছিলেন। ওই যেই উকিল বন্ধুটা সবার সাথে খুব ভালো করে কথা বলতেছিল বিয়ের দিন। বিয়ে করবে না বলে পণ করেছে কল্যাণী। কল্যাণীর বাবার পেশা ছিল ডাক্তার। অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা, আর মামা সর্বদা নিজেকে কি মনে করতেন? চালাক মনে করতেন। অপরিচিতা গল্পের লেখকের কথক ছিলেন অনুপম নিজে। গল্পের রসিক মানুষ ছিল হরিশ। গল্পের বিশেষ দিক হচ্ছে নারীর ব্যক্তিত্বের জাগরণ, যেটা একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই। অনুপমের শিক্ষাগত যোগ্যতা ছিল MA পাস। অনুপমের পিস্তত ভাই ছিল বিনু। নিতান্ত ভালো মানুষ হচ্ছে অনুপমের শ্বশুর। ভেতরে মা আর বাহিরে আছেন মামা। কার? অনুপমের। বিনুদাদার কথা অত্যন্ত আট। শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব মানুষ ছিলেন। মামা হরিশকে কাছে পেলে ছাড়তে চায় না। শম্ভুনাথ বাবুকে গাড়ি তুলে দিতে গেলেন না মামা। সরস রচনার গুণ আছে হরিশের। কল্যাণী কানপুর স্টেশনে নেমে গেল। স্টেশনে ক্যামেরা ফেলে অনুপম ট্রেনে উঠে। অনুপম তার ইতিহাস লিখতে চেয়েছে ছোট করে। পণ্ডিত মশাই অনুপমকে বলতেন মাকাল ফল। মাকাল ফল হচ্ছে কি? দেখতে সুন্দর বাট খাওয়ার অনুপযুক্ত। অনুপমের বন্ধুর নাম হরিশ। গল্পে উল্লেখিত দ্বীপ হলো আন্দামান দ্বীপ। অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি বলতে জীবের স্রষ্টা ব্রহ্মাকে বোঝানো হয়েছে, আর ব্রহ্মা একই সাথে কি? বিয়ের দেবতা। আর পঞ্চস্বর অর্থ কি? মদন দেবের ব্যবহার্য 5 রকমের বান। প্রকৃতিগত দিক থেকে অনুপম ব্যক্তিত্বহীন পুরুষ। অনুপমের মতে অনুপম সৎপাত্র। কন্যার পিতা তা স্বীকার করবেন। তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে গর্ব করে। মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন। হরিশ কানপুরে কাজ করতো। ইয়ারিং আনা হয়েছিল বিলাত থেকে। বিনুদা চমৎকারকে বলেন চলনসই। আমরা যেখানে কি চমৎকার বলি, সেখানে বিনুদাদা বলেন চলনসই। আসর জমাইতে অদ্বিতীয় হরিশ। কন্যাকে আশীর্বাদ করতে যান বিনুদাদা। তাহার বিনয়টা অজস্র না। এখানে কার বিনয়ের কথা বলা হয়েছে? শম্ভুনাথের বিনয়। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে উক্তিটা শম্ভুনাথের। অনুপম মামাকে ভাগ্য দেবতা বলেছেন। মাতৃআজ্ঞা বলতে কল্যাণী মাতৃভূমিকে বুঝিয়েছেন। গজাননের মায়ের নাম অন্নপূর্ণা। গল্পের নায়িকা কল্যাণী বুদ্ধিমতী, মেধাবী, শিক্ষিত। এককালে শম্ভুনাথের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। বিনুদাদার রুচি ও দক্ষতার উপর অনুপমের 16 আনা আস্থা রয়েছে। অনুপম নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি মনে করেছেন। দেবী দুর্গার 2 পুত্র অগ্রজ গণেশ ও অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কেই বোঝানো হয়েছে। এটা ব্যঙ্গার্থে প্রয়োগ। শম্ভুনাথ বাবুর ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা নেই। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী কোনটা? ফল্গু। গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিল কল্যাণী। বাপের বড় আদরের মেয়ে ছিল কল্যাণী।
অনুপমের বিয়ে ভেঙে যায় মামার হীন ব্যবহারের কারণে। মামা প্রতিজ্ঞা করেছেন কারোর কাছে ঠকবেন না। মামার নিষেধ অমান্য করিয়া অনুপম কানপুরে এসেছিল কনের সাথে দেখা করতে। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থানকে অনুপম দক্ষ যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন। বিয়ের আসরে মামা অনুপমের সামনে অবস্থান করে মূর্তি মাতৃ আজ্ঞা রূপ অনুপমের কাছে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের, পরীক্ষা করার জন্য স্যাকরা নিয়ে এসেছিল মকরমুখ একখানা বালা। অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে ব্যবহার করতে চান বাদা হুক্কা। গল্পে উল্লেখ করা আছে শিমুল, বকুল, রজনীগন্ধা ফুল। শম্ভুনাথের বন্ধু না থাকলে বিবাহ গোড়াতেই নষ্ট হইত। রেলের কামরায় দুটা বেঞ্চ রিজার্ভ করা ইংলিশ জেনারেল সাহেবের জন্য। কল্যাণীর যাত্রা ছিল সেকেন্ড ক্লাসের, অনুপম যাত্রী ছিল ফার্স্ট ক্লাসের। অনুপম নিজের চোখে পাত্রী দেখার কথা বলতে পারলেন না, সাহস নেই বলে। স্টেশনে কল্যাণীকে নিতে এসেছিল হিন্দুস্তানি চাকর। কল্যাণীর নাম শুনে চমকে উঠেছিল অনুপম ও তার মা। শম্ভুনাথ বাবু বংশমর্যাদা রক্ষায় পশ্চিমে বাস করতেন। এর বাইরে আরও বেশ কিছু তথ্য আছে, যেমন মামার সঙ্গে মা পাত্রীদের দুরবস্থার কথা ভেবে একযোগে হাসলেন। মামা অনুপমের সংসারে গর্বের সামগ্রী, আশ্চর্য পাকা লোক বলে বিবাহ বাড়িতে প্রবেশ করে মামা খুশি হননি, কারণ আয়োজন মধ্য রকমের ছিল। পাশাপাশি যাত্রীদের বসার জায়গার সংকুলন ছিল না ঠিক মতো। পাশাপাশি দেখা যায় যে শম্ভুনাথের ব্যবহারও নিহাত ঠান্ডা ছিল। অনুপম প্রস্তুত হয়েছে অন্তঃপুরের শাসনে চলার মতো করে। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। কোনটি সংলাপ নির্ভর কবিতা? প্রশ্নটা কি থেকে নেওয়া হয়েছে? পদ্য থেকে। পদ্যের কোন অংশ বলতো? পদ্যের যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। যদি আমরা পড়ি পাঠ পরিচিতিতে আমরা খুব সুন্দর করে এটা দেখতে পাবো। পাঠ পরিচিতি। তো সংলাপ নির্ভর রচনা কি 18 বছর বয়স ছিল বিদ্রোহী পতিতা নাকি তাহারই পরে মনে? সংলাপ নির্ভর রচনা বলা হয়েছে কি তাহারই পরে মনে। এই কবিতায় দুইজন ব্যক্তির কথোপকথন বা সংলাপের বিষয় দেখানো হয়েছে। কে কে? একজন ছিল হচ্ছে আমাদের কবি আর একজন হচ্ছে কি কবি ভক্ত। এই দুইজনের সংলাপের মধ্য দিয়ে মূলত এই কবিতার কাহিনী এগিয়ে চলেছে। দেখো, তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী। এ পত্রিকায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে। নেহাল হোসেন মারা যান 1932-এ। কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কি এটার নাটকীয়তা। গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। কবিতায় আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্য যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। এ কথা আবার একটা কি কথা? এ আবার একটা কি কথা? বিলাসী গল্পে এখানে কি কথা বলতে বোঝানো হয়েছে কি? মৃত্যুঞ্জয়ের অন্নপাত, বিলাসী সেবা পরায়ণতা, স্ত্রীলোকের গায়ে হাত না তোলা, সাপুরের মেয়েকে নিকা করা। এই প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের গদ্য থেকে। তো গদ্যের ভিতরে যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে এটা উত্তর করতে পারবে, না হলে কিন্তু উত্তর করতে পারবে না। এখানে কিন্তু কথোপকথন এক জায়গায় বলা হয়েছে যে বিলেত বা প্রভৃতি স্লেশ দেশে কি করতো, তারা নারীদের গায়ে হাত দিত না। কারণ কি? নারীরা অনেক দুর্বল। তো তৎকালীন সময় তথাকথিত হিন্দু সমাজ ভাবতো কি এ আবার কেমন কথা যে নারীদের গায়ে হাত দেওয়া যাবে না। তাদের মতে যার গায়ে বল কম তাকেই কি আঘাত করাই শ্রেয়। তো এখানে উত্তর হবে কি স্ত্রীলোকের গায়ে হাত তোলা, স্ত্রীলোকের গায়ে হাত না তোলা। এটাকেই সে কি বলেছেন যে একই কথা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি? প্রশ্নটা নেওয়া হয়েছে গদ্য থেকে। কোন গদ্য? আমাদের রেইনকোট থেকে। রেইনকোট। তো এই নুরুল হুদা কিন্তু রেইনকোটের কে ছিল? কথক ছিল। কথকই ছিল কি? নুরুল হুদা। তো নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি ছিল? ভয়, কমান্ডের আদেশ, প্রিন্সিপালের নির্দেশ, রেইনকোটের উদ্দীপনা। কি হয়েছিল? রেইনকোটের উদ্দীপনা। এই রেইনকোট পরার ফলে তার মধ্যে যে কি রেইনকোটের মাধ্যমে যে তার উষ্ণতা, সাহস, দেশপ্রেম এগুলোই কিন্তু সঞ্চারিত হচ্ছিল। সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। লাল সালু উপন্যাসের কথা কার কিসে বলা হয়েছে? জমিলা। তোমার অপশানে আছে কি জমিলা? জমিলা কে ছিল? জমিলা ছিল মজিদের কি দ্বিতীয় স্ত্রী। আমিনা বিবি কে ছিল? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। রহিমা কি ছিল? রহিমা ছিল মজিদ ব্যাপারীর প্রথম স্ত্রী। এই মজিদ ব্যাপারী বলছি কেন? শুধু মজিদের প্রথম স্ত্রী, যে আমাদের গল্পের উপন্যাসের সব কিছুই নিয়ন্ত্রণ করেছে। আর তানু বিবি কে ছিল? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। তো এই যে প্রশ্নটা এসেছে এটা আমাদের কি থেকে এসেছে? উপন্যাস থেকে।
তো এই যে মুখ ফ্যাকাশে রক্ত শূন্য, এখানে কার কথা বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল আমেনা বিবির কথা। এই আমেনা বিবি চেয়েছিল কি, আওয়ালপুরে যে একটা পীর এসেছে তার পানি পড়া খাওয়ার জন্য, আসলে তার যে সন্তান হচ্ছিল না এই জন্য। একটা মসজিদ এই জিনিসটাকে ভালোভাবে নেয় নাই, সে কিন্তু একটা মিথ্যা কাহিনী বা পেটে বেরিয়ে পড়ার মতো একটা মিথ্যা টার্ম সে নিয়ে আসে। এই টার্ম নিয়ে এসে সে কী করে, দেখা যায় যে শেষ পর্যন্ত আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য হতে হয়। আমেনা বিবিকে কিন্তু খালেক ব্যাপারী তালাক দেয়। জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে কি বলা হয়? প্রশ্নটা হচ্ছে উপন্যাসের শব্দার্থ। উপন্যাসের শব্দার্থ। জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে বতর, বিজু, নবান্ন, পূর্ণ কি হয়? বতর দিন। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। ওই নিশানাটা কিসের? এই কথাটা কাকে ইঙ্গিত করে বলা হয়েছিল? মূলত কার সাথে রিলেটেড ছিল? এটা ছিল কিন্তু আমেনা বিবির সাথে। আমেনা বিবিকে যখন তালাক দেওয়া হয়, কি করা হয়? যখন তালাক দেওয়া হয় সে তখন কি করতেছিল? ওই যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছিল, তখন কিন্তু যাওয়ার পথে ওই সুখের নিশানা, ওই নিশানাটাই সেখানে উপস্থিত হয়। সেই নিশানাটা ছিল কি? আনন্দের আর সুখের। তো প্রশ্নটা কি থেকে? উপন্যাস থেকে। তো এই নিশানাটার মতো কি ছিল? তাল গাছ, শালু, তানু বিবির সন্তান নাকি মোদাসের পীরের মাজার? এটা কি ছিল? তাল গাছ। নিশানাটা ছিল তাল গাছ। দুপা এগিয়ে ওধারে তাকিয়ে এসে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তি নেপথ্যে মসজিদের কোন বোধ কাজ করছিল? আনন্দ, সাহস, ভয়, বিস্ময়? কি কাজ করতেছিল মসজিদের মধ্যে? ভয় কাজ করতেছিল। তা বলে বাঙালি কাপুরুষ নয়, উক্তিটি কে করেছেন? প্রশ্নটা নেওয়া হয়েছে কি নাটক থেকে। কোন নাটক থেকে? সিরাজউদ্দৌলা নাটক থেকে। সিরাজউদ্দৌলা নাটকের একদম প্রথম দিকে দেখবা এখানে আছে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। এটা কে বলেছিল? কাকে বলেছিল? ওরা তো ক্লেটনকে বলেছিল, কিন্তু কে বলেছিল? উমিচাঁদ, মানিকচাঁদ না ওয়ালি খান? কে বলেছিল? ওয়ালি খান বলেছিল কি, যে ইংরেজদের হয়ে যুদ্ধ করছি যে টাকার জন্য, তা বলে কি বাঙালি ভীরু কাপুরুষ নয়। এখানে তার সাজত্ববোধ কিন্তু প্রকাশিত হয়েছে, তো স্বজাতির প্রতি তার যে ভালোবাসা এটা প্রকাশিত হয়েছে। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নটা যদি আমরা টপিক দেখার চেষ্টা করি, প্রশ্নটা এসেছে লেখক পরিচিতি থেকে। কোনটা? লেখক পরিচিতি। আমরা যখন 24-25 সেশনের প্রশ্ন সমাধান করেছিলাম, আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখেছিলাম যে কবি ও লেখক পরিচিতি থেকে এসেছে। ইভেন আবুল ফজল থেকেও কিন্তু প্রশ্ন আমরা দেখেছিলাম। তো আবারও কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন। তাতে আমরা বলতে পারি যে গুচ্ছের ক্ষেত্রে অবশ্যই আমাদের কবি ও লেখক পরিচিতি খুব ভালো করে পড়তে হবে। তো এখানে অপশানে কি আছে? ভাষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন। আবুল ফজল যুক্ত ছিল কোন আন্দোলনে? বুদ্ধির মুক্তি আন্দোলনে। এখন আমরা একটু আবুল ফজল সম্পর্কে আসলে দেখি যে কোন কোন তথ্যগুলো আমাদের অবশ্যই জানা দরকার। যেমন আবুল ফজলের জন্ম 1903 খ্রিস্টাব্দে কোথায়? চট্টগ্রামের সাতকানিয়া। এখান থেকে প্রশ্ন একবার এসেছে যে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমাধিক খ্যাত। ছাত্র জীবনে তিনি যুক্ত হন কি আন্দোলনে? বুদ্ধির মুক্ত আন্দোলনে। অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন কি? মুসলিম সাহিত্য সমাজ। কথাশিল্পী হিসাবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তিনি গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্য প্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। একবার কিন্তু প্রশ্ন এসেছে যে কার লেখায় মানবতা ও শুভবোধ প্রকাশিত হয়? এটা কিন্তু মনে রাখতে হবে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ছিল, উপন্যাসের মধ্যে আছে চৌজির রাঙা প্রভাত, গল্পগ্রন্থের মধ্যে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, প্রবন্ধের মধ্যে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ, সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র। এই মানবতন্ত্র থেকে কিন্তু মানব কল্যাণ নেওয়া হয়েছে। 21 মানে মাথা নত না করা, দিনলিপির মধ্যে আছে রেখাচিত্রী, দুর্দিনের দিনলিপি ইত্যাদি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? বিগত বছরে যে প্রশ্ন সলভ করেছি সেখানেও দেখিয়েছি যে কোনটি সংবৃত, কোনটি বিবৃত, কোনটি উচ্চ মধ্য, কোনটি মধ্য, কোনটি নিম্ন। এই প্রশ্ন কিন্তু অবশ্যই একটা থাকতেছে আমাদের। তো সম্মুখ উচ্চ বিব্রত বা সংবৃত স্বরধ্বনি কোনটা? রস্বই। আমরা চারটা একটু দেখি। দেখো, এই যে সম্মুখ উচ্চ সংবৃত, তাহলে কোনটা হচ্ছে আমাদের? রস্বই। এই চারটা কিন্তু আমরা বিগত ক্লাসেও দেখিয়েছি। এই চারটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এর পাশাপাশি যে অল্প প্রাণ, মহাপ্রাণ, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনগুলো অঘোষ, কোনগুলো ঘোষ, এটা কিন্তু অনেকবার আমরা বলেছি যে আমাদের প্রথম দুইটা, আমাদের 5টার মধ্যে প্রথম 2টা বর্ণ করে কি? অঘোষ। পরের গুলো কি? পরের মধ্যে 2টা ঘোষ, এর মধ্যে একটা আবার কি? শেষেরটা নাসিক্য। এই প্রশ্ন
বা এই বিষয়গুলো থেকে অর্থাৎ ধ্বনীয় বর্ণ থেকে, টপিক তোমরা এখানে লিখে নাই, ধ্বনীয় বর্ণের এই চার্ট থেকে গুচ্ছেটা একটা প্রশ্ন আমরা আশা করতেই পারি যে ধ্বনীয় বর্ণ চার্ট থেকে গুচ্ছতে আসলে প্রশ্ন আসবে। এর পাশাপাশি যে বিষয়গুলো আমাদের দরকার, যেমন পার্শ্বিক ব্যঞ্জন, লকে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়, কম্পিত ব্যঞ্জন বলা হয়, রকে এটা দরকার, তাড়িত ব্যঞ্জন এটাও আমাদের দরকার, ঢয় শূন্য র এগুলো লাগবে আমাদের। দন্ত ব্যঞ্জনের মধ্যেই যে ত থ দ ধ, দন্তমূলীয় দন্ত ন র ল দন্ত স, মূর্ধন্য ট ঠ ড ঢ ঢয় শূন্য র এগুলো আসবে। তালব্য ব্যঞ্জনের মধ্যে চ ছ বর্গীয় জ ঝ তালব্য স আসবে। কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে ক খ গ ঘ উম, কণ্ঠ নালীয় ব্যঞ্জনের মধ্যে হ, নাসিক ব্যঞ্জনের মধ্যে ম দন্তন্য উম, উষ্ম ব্যঞ্জনের মধ্যে দন্ত স তালব্য স হয়। এগুলো অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? বিগত যে প্রশ্ন সলভ করেছিলাম ওখানে অক্ষর থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসেছিল। কয়টা প্রশ্ন ছিল আমাদের? 3টা প্রশ্ন ছিল অক্ষর থেকে। এখানেও কিন্তু আমাদের অক্ষর থেকে প্রশ্ন এসেছে। অক্ষরের ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলেছিলাম, আমাদের কি করতে হবে, শব্দটাকে আগে বাংলিশে লিখতে হবে। বাংলিশে লেখার পরে আমরা দেখবো যে ওখানে ভয়েল কয়টা আছে, ভয়েল যে কয়টা আছে আমাদের অক্ষর কি কয় সে কয়টাই আছে। তো আমরা এখন যদি শব্দটাকে বাংলিশে লিখি, এভাবে লিখতে পারি আমরা অনুবীক্ষণ। তাহলে কয়টা আছে ভয়েল? 1টা 2টা 3টা 4টা। তাহলে কয়টা হলো? 4টা। কয়টা? 4টা। অপশানে কয়টা আছে? 3 4 5 6, যে 4টা। পরবর্তী প্রশ্ন যাই আমরা, কোন বানানটি অশুদ্ধ? এখানে কি বলেছে? অশুদ্ধ। সত্য ঠিক আছে, পিপিলিকা ঠিক আছে, রচনাবলী ঠিক আছে, পূর্বাহ্ন বানান কি আছে? এখানে পূর্বাহ্ন বানান ভুল আছে, পূর্বাহ্ন বানান ভুল আছে। তাহলে প্রশ্নের টপিকটা আমরা কি বলতে পারি? প্রশ্নের টপিকটা আমরা কি বলতে পারি বলো তো? বানান। অর্থাৎ বানান থেকে কি আমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই, বানান থেকে। বানান থেকে আমাদের প্রশ্ন আসবেই। বানান আমাদের ভালো করে দেখতে হবে। বানানের যে চারটা আমরা দেখিয়েছিলাম বিগত ক্লাসে, এই যে অভ্যন্তরীণ, মুমূর্ষ, কৃষজীবী, গৃহিণী, বিভীষিকা, পাশাপাশি নিরীক্ষণ, নির্নিমেষ, মুহুর্মুহু, অদ্যাপি, আকাঙ্ক্ষা, ঊর্ধ্ব, আবির্ভাব, আলস্য, অতিথি, অমাবস্যা, অর্ধেক, গণনা, এই বানানগুলো কিন্তু আমাদের খুবই দরকার, খুব বেশি দরকার। এর পাশাপাশি ক্ষুদপীড়িত, কৌতূহল, খোদিত, গীতাঞ্জলি, গভর্নর, সান্নসিক, জ্ঞানভূষিত, ধরন, তিতিক্ষা, নিশীথিনী, এই বানানগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই বানানগুলো থেকে আমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। পেঁপে শব্দটির ভাষা উৎস কোনটি? যে কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্ন আমাদের একটা থাকবে, কোন ভাষার শব্দ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে রিভিশন দিয়ে যেতে হবে, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা খুব বেশি। তো পেঁপে শব্দটির উৎস ভাষা কোনটি? ফরাসি, ইংরেজি, তুর্কি, পর্তুগিজ। কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পেঁপে পর্তুগিজ ভাষা থেকে। পেঁপে নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। দেখো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখি। ফার্সি, যে সবুজ, কাগজ, চশমা, নামাজ, দোকান, আমদানি রপ্তানি, আয়না, হিন্দু, বাদশাহ, জবানবন্দি, পেরেশান, নালিশ, তারিখ ইত্যাদি। আরবির মধ্যে মুসাফির, বাবেল মানদেব, নগদ, মুর্শিয়া, আজব, শরবত, আদালত ইত্যাদি। পর্তুগিজের মধ্যে আনারস, আলপিন, আলমারি, পাউরুটি, সাবান, বালতি, চাবি, পেয়ারা, পাদ্রি, নিলাম ইত্যাদি। তুর্কি ভাষার মধ্যে আছে কাচি, কুলি, বাবা, সুলতান, দারোগা, চাকর, চাকু। ফরাসির মধ্যে আতাত, কুপন, টিপো, রেস্তোরাঁ, ওলন্দাজ। জাপানের মধ্যে রিক্সা, হারিকিরি, হাসনাইনা, সুনামি, জুতো। গ্রিক দাম, সুরং, কেন্দ্র। ইউনানি চীনা, চা, চিনি, লিচু, এলাচি ইত্যাদি। ছেলেটি কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, বাক্য চিহ্নিকির চিহ্নিত ক্রিয়ার কি অর্থে ব্যবহৃত? কাঁদতে লাগলো তার মানে কি? কন্টিনিউয়াসলি হচ্ছে এটা, তাহলে এটা কি? অবিরাম। কি এটা? অবিরাম বোঝাচ্ছে। অভাব অর্থে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? অকেজ, আগাছা, অথই, অঘরে। অধৈ কি তল পাওয়া যায় না এমন, বা তল পাওয়ার অভাব বোঝাচ্ছে, তাহলে অভাব বোঝাচ্ছে কোনটা আমাদের এখানে? অথই, অথই। আমরা বেশ কিছু শব্দ এখানে দেখবো যেগুলো আসলে উপসর্গের ক্ষেত্রে কি আমাদের অভাব বোঝায়। যেমন অভাব বোঝায় কি? নিরামিষ, এখানে কি? আমিষের অভাব বোঝাচ্ছে। নির্লজ্জ কি? লজ্জার অভাব। নির্জন, জনের অভাব। বৃষ্টি, স্ত্রীর অভাব। গরমিল, মিলের অভাব। এই শব্দগুলো আমাদের কি বোঝায়? অভাব বোঝায়। আর অভাব বোঝাইতে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? সমর্থক শব্দ, অর্থাৎ বিরোচন থেকে আমাদের প্রশ্ন একটা থাকবে আমরা আশা করি। সমর্থক শব্দ। কোকিল শব্দের সমর্থক শব্দ কোনটি? পারাবত, পুলিন, পিক, মাতঙ্গ। কোকিল শব্দের সমর্থক শব্দ হচ্ছে পিক। কোকিল শব্দের সমর্থক শব্দ কি? পিক। আমরা কোকিল শব্দের গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ দেখি সমর্থক শব্দ। দেখো, অন্নপুষ্ট, পরপুষ্ট, কাকপুষ্ট, কলকণ্ঠ, বসন্ত দূত। এই পিক, পিক, পরাভূত, অন্নভূত, কাম, ঘোষ, মধুমুখ, মধুবন, মধুসর, বসন্ত শক, বসন্তী, কুহুমন্দ্র, কোয়েলিকা ইত্যাদি। কবুতর, পারাবত, কপত, পায়রা, লোটন, নোটন ইত্যাদি। পুলিন, কুল, তট, তীর, নদী, সাগর ইত্যাদি। প্রাদি সমাসের উদাহরণ কোনটি?
প্রাদি সমাস, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়ার বিপরীত, এটা প্রাদি সমাস হচ্ছে না। মা বাবা, মা ও বাবা, দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে। পকেট মার, যে উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে। প্রাদি সমাস কোনটা আমাদের এখানে? যে প্রগতি, প্রবচন, প্রবাদ, এগুলো আমাদের কি? প্রাদি সমাস। তাহলে প্রশ্নটা এসেছে সমাস থেকে। সমাস থেকে কিন্তু কঠিন কোনো প্রশ্ন আসে না। তোমরা যে এইচএসসিতে যে বোর্ড প্রশ্নগুলো পড়েছিলে, এইচএসসির বোর্ড প্রশ্ন, এগুলো অবশ্যই শেষ করবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো দেখলেই দেখবা যে গোচ্ছা তুমি হুবহু কমন পাবা। দেখো, প্রাদি সমাস, প্রতি, পরি, অনু, এই চারটি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাহলে তাকে কি? প্রাদি সমাস বলে। যেমন প্রবচন, অনুতা, প্রভাত, প্রগতি, পরিভ্রমণ ইত্যাদি। কেউ, কোথাও, কিছু, কি জাতীয় সর্বনাম? সামীপ্যবাচক, অনির্দিষ্টতা জ্ঞাপক, ব্যতিহার, ব্যক্তিবাচক। কি? এটা সর্বনাম থেকে প্রশ্ন এসেছে। তো এটার টপিক আমরা কি বলবো? এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা এইচএসসিতে পড়েছি, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা কিন্তু আমরা এইচএসসিতে পড়ে এসেছি। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোন অংশ সর্বনাম? সর্বনামের প্রকারভেদ থেকেও কিন্তু আমাদের এইচএসসিতে প্রশ্ন এসেছে, রিটেন প্রশ্নে কিন্তু আসতো। তো কেউ, কোথাও, কিছু, এটা কোন ধরনের সর্বনাম? সামীপ্যবাচক নাকি অনির্দিষ্টতা জ্ঞাপক নাকি ব্যতিহার নাকি ব্যক্তিবাচক? এটা কি আমার? অনির্দিষ্টতা জ্ঞাপক। কি হয়েছে এটা? অনির্দিষ্টতা জ্ঞাপক। দেখো, সর্বনামের বেশ কিছু প্রকারভেদ আমরা এখানে দেখাবো, যে প্রকারভেদগুলো আমাদের আসলেই দরকার জানা পরীক্ষার জন্য। আত্মবাচক, কর্তা নিজেই যখন নিজের কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন নিজে, সে নিজে নিজে অঙ্কটা করেছে, স্বয়ং ইত্যাদি। নির্দেশক সর্বনাম, যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কি বলা হয়? নির্দেশক সর্বনাম। যেমন নিকট নির্দেশক কোনটি? এই, এরা। আর দূর নির্দেশক কি? ওই, ওরা, উনি ইত্যাদি। অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট বা পরিচয়বিহীন কোনো সর্বনাম বোঝাতে এই সর্বনাম ব্যবহৃত হয়। যেমন কেউ, কোথাও, কিছু, একজন। কেউ একজন, যে কেউ একজন হইতে পারে, এটা মাত্র আমরা যেটা দেখলাম। প্রশ্নবাচক, প্রশ্ন তৈরি করার জন্য যে সর্বনাম প্রয়োগ করা হয়, যেমন কে, কারা, কাকে, কার, কি ইত্যাদি। সাপেক্ষ, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে, যেমন যারা, তারা, যে, সে, যেমন, তেমন ইত্যাদি। পারস্পরিক সর্বনাম, দুইটি পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়, যেমন পর, নিজেরা ইত্যাদি। সকলবাচক সর্বনাম, ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়, যেমন সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি। অন্যবাচক সর্বনাম, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে অন্যবাচক সর্বনাম, যেমন অন্য, অপর, পর, অমুক ইত্যাদি। উহ্য শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন আসবে। উচ্চারণ কিন্তু আমরা এইচএসসিতে পড়ে এসেছি। উহ্য, প্রথমটা কিন্তু ভুল, কারণ কি? এখানে আমাদের হর্ষ চিহ্ন নাই, এটা ভুল। উহ্য, আচ্ছা, আমাদের একটা প্রশ্নে কি হবে? কোনো একটা জায়গায় আমাদের হর্ষ দিতে হবে, হর্ষ না থাকলে কিন্তু ভুল। উচ্চারণ কি হবে? উহ্য। বাট আমাদের দেখতে হবে কি কোথায় আসলে হর্ষ দেওয়া আছে, হর্ষ না দিলে কিন্তু আমাদের উচ্চারণ হবে না, উচ্চারণ ভুল। কোন বাক্যাংশটি শুদ্ধ? ষোড়শ, দশ, এটা ভুল। ষোড়শ বার্ষিকী, এটা ভুল। 16তম সাধারণ, এটা ভুল। কি হবে? ষোড়শ বার্ষিক সাধারণ সভা। কি হবে? ষোড়শ বার্ষিক সাধারণ সভা। তো এই প্রশ্নটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি আমাদের এইচএসসিতে আমরা পড়ে এসেছি, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। কোন শব্দটি শুদ্ধ? এখানে কি এসেছে? অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ বা বানান দুইটা একসাথে আমরা নিতে পারি। দেখো, সুকেশিনী শব্দটা ভুল হবে কি? সুকেশী, সুকেশী হবে, তাহলে এটা ভুল হলো। নিরঅহংকারী হবে না, কি হবে? নিরঅহংকার। সক্ষতা হবে না, আমার কি হবে? সক্ষ। ইতপূর্বে, এটা আমার কি আছে? ঠিক আছে, এটা ঠিক আছে। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা অনুবাদ কি? তাহলে আমরা কি বুঝলাম? যে অনুবাদ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। অনুবাদ, নুল অ্যান্ড ভয়েড খুবই মানে কি বলবো, বারবার আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। মামুলি, বাতিল, শূন্যতা, নিরপেক্ষ। কি হবে? বাতিল, বাতিল। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রুড়ি শব্দের উদাহরণ কোনটি? সমারোহ, পঙ্কজ, সন্দেশ, জলদ। রুড়ি শব্দের উদাহরণ এখানে কোনটা? সন্দেশ। রুড়ি শব্দের উদাহরণ কোনটা? সন্দেশ। তাহলে প্রশ্ন এসেছে কি? শব্দ থেকে। এই বিগত বছরের প্রশ্ন সলভেও কিন্তু আমরা রুড়ি শব্দ, রূঢ় শব্দ, যৌগিক শব্দ থেকে প্রশ্ন আসতে দেখেছিলাম। আবার আমরা একটু কথা বলি যৌগিক শব্দ সম্পর্কে। এখানে আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এটা পরীক্ষা আসবে। যৌগিক শব্দ কি? যে শব্দের উৎপত্তিগত অর্থ, অর্থাৎ তার প্রকৃতির অর্থের সাথে তার বর্তমানে যে অর্থে ব্যবহৃত হয়েছে দুইটা যদি সিমিলার হয়, তখন সেটা কি হবে? যৌগিক শব্দ। যেমন আমার এই কর্তব্য শব্দটার মূল কি? ক্রি বলতে কি? কাজ করা বোঝায়। তো কর্তব্য এর বর্তমানে আমরা কি অর্থে ব্যবহার করতেছি? যা করা উচিত। তাহলে এর সাথে কি উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থ মিল আছে। দেখো, গোলাপি, গোলাপি এর মূল কি ছিল? গোলাপ। তো গোলাপি বলতে পারতাম না, আমরা কি বোঝাচ্ছি? গোলাপি এর মতো রং যেটা, অর্থাৎ উৎপত্তিগত অর্থের সাথে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ দুইটাই একই।
রূঢ়ি শব্দের ক্ষেত্রে কি হচ্ছে, শব্দের উৎপত্তি যা আছে ব্যবহারিক অর্থে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন গবেষণা, গবেষণা শব্দের মূল হচ্ছে কি গো, গো শব্দের অর্থ গরু, তো গবেষণার সাথে গরু কোনোভাবে রিলেভেন্ট হচ্ছে না। পাশাপাশি দেখো বাঁশি, বাঁশি শব্দের মূল কি বাঁশ, তো বাঁশি বলতে আমরা একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছি, এখানে বাঁশের কিছু বোঝাচ্ছি না। হস্তি, হস্তির মূল কি হস্ত, তা হাতির সাথে হাতের কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। আর যোগরূঢ় শব্দের ক্ষেত্রে কি সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ সমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। যেমন কত ক্লাসেও বলেছি আমরা যে মহাযাত্রা, মহাযাত্রা বিভিন্ন কারণে হইতে পারে, কারো বিয়েতে যাচ্ছ, কারো জন্মদিনে যাচ্ছ, বা যে কোনো অনুষ্ঠানে যাচ্ছ, সবাই একসাথে, এটা একটা মহাযাত্রা হইতে পারে। বাট আমরা মহাযাত্রা বলতে স্পেসিফিক কি মৃত্যুকেই ইঙ্গিত করতেছি। জলধি, জল ধারণ করে, এমন জল অনেক কিছুই ধারণ করতে পারে, গ্লাস থেকে শুরু করে পুকুর, নদী, ডোবা, অনেক কিছু ধারণ করতে পারে। বাট জলধি বলতে আমরা স্পেসিফিকভাবে সমুদ্রকে বুঝতেছি। অচল, যা চলে না, চলে না, পৃথিবীতে এমন অনেক কিছু তোমার চারপাশেই আছে, তুমি তাকাইলে দেখতে পাবা। বাট অচল বলতে আমরা স্পেসিফিকভাবে পর্বতকেই গ্রহণ করছি। ভাব বিশেষ্য কোনটি, তাহলে প্রশ্নটা এসেছে আমাদের কি থেকে, শব্দ শ্রেণী থেকে। ব্যাকরণিক শব্দ শ্রেণীর আমাদের বিশেষ্যের প্রকারভেদ যদি আমরা পড়ি, তাহলে বিশেষ্যের প্রকারভেদ পড়লে আমরা খুব সহজে পারবো। তো ভাব বিশেষ্য কোনটি, সন্দেহ, কাগজ, বিড়াল, পানি। ভাব বিশেষ্য হচ্ছে সন্দেহ। আমরা একটু বিশেষ্যের প্রকারভেদগুলো দেখি। দেখো, নাম বিশেষ্য, ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে। যেমন ব্যক্তি নামের মধ্যে হাবিব, সজল, লতা, শম্পা। স্থান নাম ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কাল নাম সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান। সৃষ্টি নাম গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয়, বাংলা। এই অংশ থেকে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, আমরা কিন্তু কুমিল্লা রিভিশন ক্লাসে অংশটা পড়িয়েছিলাম। জাতি বিশেষ্য, জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামে পরিচিত হয়। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়, যেমন মানুষ, গরু, ছাগল, ফুল, নদী, সাগর, পর্বত ইত্যাদি। বস্তু বিশেষ্য, কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে, যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। সমষ্টি বিশেষ্য, এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি। গুণ বিশেষ্য, গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে, যেমন সরলতা, দয়া, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। ক্রিয়া বিশেষ্য, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে, যেমন পঠন, ভোজন, শয়ন, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। মন্দ নহে, খাঁটি সোনাবতে উক্তিটি কে করেছিল? পিন্টুদা, বিনুদা, মিনুদা, ঝন্টুদা। কে করেছিল? বিনুদা। বিনুদা। প্রশ্নটা আমাদের কি থেকে নেওয়া হয়েছে? গদ্য থেকে। কোন গদ্য? অপরিচিতা থেকে। অপরিচিতা। হ্যাঁ, অনুপমের পিস্তুত ভাই ছিল বিনুদা। আমরা যেখানে বলি কি চলনসই, চমৎকার, সেখানে তিনি কি বলেন? চলনসই। নিরাক শব্দের অর্থ কি? প্রশ্নটা নেওয়া হয়েছে শব্দ অর্থ থেকে। শব্দ অর্থ কিসের শব্দ অর্থ? আমরা যদি উপন্যাস পড়ি, উপন্যাসের শব্দ অর্থে আমরা এটা পাবো। তো নিরাক অর্থ কি? উজ্জ্বলতা, স্তব্ধতা, সরলতা, প্রাজ্বলতা। কি হবে? স্তব্ধতা। কি হবে? স্তব্ধতা। এক্সকেভেশন শব্দের পারিভাষা কোনটি? নিঃসরণ, নির্গমন, গড়ন, খড়ন। পারিভাষিক শব্দ। বিগত বছরের প্রশ্নে আমরা দেখেছিলাম যে পারিভাষিক থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ পারিভাষিক থেকে একটা প্রশ্ন আমরা আশা করি আসবে। তো এই ক্ষেত্রে এইচএসসির প্রশ্ন এবং বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, তাহলে আশা করা যায় যে তোমরা কমন পেতে পারো। তো এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে খনন। সঠিক উত্তর কি হবে? খনন। বেশ কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ আমরা এখন দেখব, যেমন অ্যাক্টিং, ভারপ্রাপ্ত, অ্যালটমেন্ট, বরাদ্দ, এলিগেশন, অভিযোগ, অ্যাসেম্বলি, পরিষদ, অ্যাডমিট কার্ড, প্রবেশ পত্র না বলে প্রবেশপত্র বলতে পারি আমরা, অথর, প্রণেতা, বুক কিপিং, হিসাব রক্ষক, ব্র্যান্ড, মার্কা, ব্রোকার, দালাল, বায়োডাটা, জীবন বৃত্তান্ত। এখন আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন যা দেখেছি, এগুলো আমরা দেখি যে আসলে কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন ছিল, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন বিষয়গুলো আমাদের জন্য খুবই দরকার। দেখো, গদ্য থেকে প্রশ্ন ছিল 8টা। 23-24 প্রশ্ন কিন্তু অনেক বেশি ছিল গদ্য থেকে, বাট 24-25 কিন্তু এত বেশি ছিল না। পদ্য থেকে 5টা, নাটক থেকে 2টা, উপন্যাস থেকে 3টা, সমার্থক শব্দ থেকে 1টা, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 3টা, উচ্চারণ থেকে 1টা, শুদ্ধিকরণ থেকে 3টা, কবি লেখক পরিচিতি থেকে 1টা। যদিও গতবার কিন্তু যখন আমরা 24-25 প্রশ্ন দেখেছিলাম তখন কিন্তু লেখক পরিচিতি থেকে অনেক বেশি প্রশ্ন ছিল। ধ্বনিবর্ণ থেকে 1টা, অক্ষর থেকে 1টা, উপসর্গ থেকে 1টা, শব্দ থেকে 2টা, সমাস থেকে 1টা, অনুবাদ থেকে 1টা, পারিভাষিক শব্দ থেকে 1টা। তো এই ছিল আমাদের 23-24 সেশনের গুচ্ছের প্রশ্ন বিশ্লেষণ। তো পরবর্তী ক্লাসে আমরা 22-23 প্রশ্ন দেখার চেষ্টা করব। আশা করি এই সবগুলো প্রশ্ন সমাধান করলে তোমার গুচ্ছ প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে, খুব সহজে তুমি পরীক্ষা ভালো করতে পারবে। তো শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।